আজকে কথা বলবো প্রেম প্রীতি নিয়ে। সমস্ত প্রেমিক পুরুষদেরকে আমি আহ্বান জানাবো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে। ভিডিও শুরুতে অনেস্টলি আমি একটা কথা বলে নিতে চাই, আমি এই টপিকে কথা বলার জন্য সবচেয়ে ওয়ার্স্ট ক্যান্ডিডেট, ঠিক আছে? আই এম দ্য ওয়ার্স্ট পার্সন টু টক অ্যাবাউট দিস টপিক, কারণ আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই। তবে আমার একটা চিন্তাভাবনা আছে, একটা চিন্তাধারা আছে, যে চিন্তাভাবনাটা আপনার পছন্দ হতে পারে, ঠিক আছে? কারণ আমি যাদেরকে বলছি ওই চিন্তাভাবনাটা, ওই মতামতটা, সবাই আমার কাছে বলছে যে হ্যাঁ এই জিনিসটা আসলে লজিক্যাল। চিন্তাটা হচ্ছে, কোনো একটা মেয়েকে পটানোর থেকে বা কোনো একটা মেয়েকে ইমপ্রেস করার থেকে তার বাবা মাকে যদি পটায় ফেলা যায়, তার বাবা মাকে যদি ইমপ্রেস করা হয়, তাহলে সেই জিনিসটা অনেক বেশি ভালো, অনেক বেশি যৌক্তিক, অনেক বেশি মেক সেন্স করে। আমি আরেকবার কথাটা বলতেছি, আরেকবার স্টেটমেন্টটা দিচ্ছি, আপনি একটু শোনেন। কোনো একটা মেয়েকে পটানোর থেকে তার বাবা মাকে পটায় ফেলাটা বেশি ভালো। তো এখন আমি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আমি আমার স্কুল কলেজ লাইফের মধ্যে মানে ম্যাক্সিমাম প্রেম কাহিনীর ইতি হতে দেখছি এই কথাতে, যে মেয়েটা এসে বলে যে দেখো আমার বাবা মা কিন্তু তোমাকে মাইনা নেবে না। আপনি হয়তো রিলেট করতে পারতেছেন, ঠিক আছে? আপনার অথবা আপনার বন্ধুদের কিন্তু এই ধরনের একটা লাইন কখনো না কখনো শুনতে হয়েছে, যে আমার ফ্যামিলিতে থেকে তো তোমাকে মাইনা নিবে না, তো এখন কী করবো, ব্রেকআপ। মানে স্কুল এবং কলেজের ম্যাক্সিমাম লাভ স্টোরির এন্ডিংটাই হয় এই লাইনের মাধ্যমে। ম্যাক্সিমাম কিছু স্টুডেন্ট থাকে যারা কিনা বিয়ে পর্যন্ত সম্পর্কটা নিয়ে যেতে পারে, বাট ব্রেকআপের স্টোরির ম্যাক্সিমাম লাইন থাকে এটি যে বাসা থেকে মেনে নেবে না। তো এখন এর জন্যই আমার কাছে এই চিন্তাটা আসলো যে বাসা থেকে যেহেতু মেনে নেবে না, পরিবার যেহেতু মেনে নেবে না, তো শুরু থেকে তোমাকে যদি আমার পছন্দ হয়, তাহলে তোমার ফ্যামিলিকে আমি প্রথমে টার্গেট করবো। টার্গেট করবো এই শব্দটা কেমন জানি শোনা যেতে, মানে আমি রেসপেক্টেডভাবে আর কি আমি বলতেছি, লাইক তোমার ফ্যামিলি হয়তো কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আসলো, স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে, আমি ওই জায়গার মধ্যে ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করবো। লাইক ওনার সামনে হয়তো খুব গুছিয়ে কথা বলেছে, এই কী খবর তোমরা, এই বাচ্চা কাচ্চারা, এই তোমরা শান্তি থাকো, ঠিক আছে, আমি টেক কভার করতেছি তোমাদেরকে গুছিয়ে রাখার। তো ক্যাপ্টেনের মতো একটা আচরণ করা থাকে না, একটা ম্যাচিউর একটা আচরণ করা। তো এই ধরনের জিনিস করে হয়তো ওনাদেরকে আমি ইমপ্রেস করে ফেলার চেষ্টা করতে পারি, ঠিক আছে? তো আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে বাবা মাদেরকে ইমপ্রেস করার মনে হয় বেশি ভালো হয়। তো তখন হয়তো বাবা মা যদি ইমপ্রেস হয়ে যায়, তখন হয়তো তারাই তার মেয়েকে বলবে যে এই ওই ছেলেটা মনে হয় ভালো, তোর কি মনে হয়, হ্যাঁ তোর কি ওর সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে হতো। আমার কাছে এটা মনে হয়, ঠিক আছে, যে এই জিনিসটা হতে পারে, আমি ভুল হতে পারি, ঠিক আছে? আপনাদের কাছে কমেন্ট বক্স খোলা আছে, আপনি ওই জায়গার মধ্যে গিয়ে আমাকে গঠনমূলকভাবে কিছু বলতে পারেন। এখন চলে আসি আমার জীবনের প্রেম গাথা বা কী বলে, প্রেম গাথা বা প্রেম কাহিনী নিয়ে, ঠিক আছে? তো আমার প্রেম বা এই জিনিসপত্র বা সবারই ইন জেনারেল সার্বজনীনভাবে সকল মানুষের প্রেমগুলো আসলে স্কুল লাইফ বা কৈশোর জীবনে শুরু হয়, ঠিক আছে? এটা আই এম নট টকিং অ্যাবাউট জাস্ট মি, আমার বাপ দাদা, দাদার দাদা, আপনার বাপ দাদা, দাদার দাদা, সবাই কিন্তু মানে এই বয়সটাই এরকম, ঠিক আছে? কৈশোর জীবনটাই এরকম। শাহজাহানও প্রেম করতো, রোমিও জুলিয়েটও প্রেম করতো, মানে সব জায়গার মধ্যে, মানে এই বয়সটা একদম অন্য ধরনের, ঠিক আছে? প্রেম করার ব্যাপারটা বা এটা যুগে যুগে চলে আসে, শতাব্দী থেকে শতাব্দী চলে আসে। এটা মানে এটা খারাপ কিছু না, এটা ন্যাচারাল একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। এখন আমার যখন কৈশোর বয়স, আমি খুবই সৌভাগ্যবান যে আমার স্কুলের মধ্যে আমার গুরু নাহিদা ফারজানা ম্যাডাম, উনি আমাকে আমার চিন্তাভাবনাকে খুব ভালো একটা শেপ দিতে পারছে। সেটা হচ্ছে, উনি আমাকে একদিন গল্পে বলছে যে নাইম শোনো, কৈশোর বয়স হয়েছে, কৈশোর বয়সে তোমরা পা দিছো, তো তোমাদের কোনো একটা মেয়ের প্রতি, অপোজিট জেন্ডারের প্রতি ভালো লাগাটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এবং এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস, সবারই হয় এটা। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটার মাধ্যমে হয়তো তোমরা একটা রিয়ালিটি চেক খাবা। সেটা হচ্ছে, স্কুলের মেয়েগুলা আসলে ঠিক আছে, তারা হয়তো সুন্দর, তারা হয়তো খুবই ভদ্র, তারা হয়তো পড়ালেখায় ভালো, ঠিক আছে, ফাইন। তুমি হয়তো একদম তোমার জন্য এই 100টা মেয়ে হয়তো আছে এই জায়গাতে, বা 200টা মেয়ে হয়তো আছে, ওই 200 মেয়ের মধ্যে হয়তো তুমি একটা বেস্ট একটা মানুষ পেয়ে ফেললা, ঠিক আছে, দারুণ একটা মেয়ে। তবে তুমি যখন স্কুল থেকে কলেজের মধ্যে যাবে না, তখন তোমার কাছে মনে হবে যে স্কুলের মেয়েগুলো ছিল একদম ফকুন্নি, মানে একদম ফালতু। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলের যারা মেয়ে অডিয়েন্স আছে, আপনারা রাগ করেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জাতের কোনো একটা মানুষই বলতেছে, ঠিক আছে? ম্যাডাম বলতেছে আমার, ঠিক আছে? উনিও কিন্তু আপনার জাতের, ঠিক আছে? সো অফেন্ড হবেন না, জাস্ট শোনেন। তো উনি বলতেছিল, তুমি যখন স্কুল থেকে কলেজে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে স্কুলের মেয়েগুলো ছিল একদম ফালতু। আবার যখন কলেজ থেকে তুমি ভার্সিটিতে উঠবা, তখন তোমার কাছে মনে হবে যে আরে কলেজের লাইফগুলোর ওই মেয়েগুলো ছিল একদম ফালতু, মানে ফকিন্নি টাইপের জিনিস। তো উনি তারপর ব্যাখ্যা করলো জিনিসটা যে কেন।
মানে আমরা নিজের ম্যাডাম এই কথা আপনি কেন বললেন, আমাদের পছন্দের মানুষগুলোকে আপনি ফোকাস বলতে পারেন না, মানে আমরা মানে যারা ছিলাম, যারা ওনার স্টুডেন্ট ছিলাম, আমরা তো মানে খেয়ে গেছি, ম্যাডাম কেমনে বলতে পারলেন, হ্যাঁ আমার জরিনা আমার সখিনা, আপনি এই জিনিসটা কেমনে বলতে পারলেন ওদের বিরুদ্ধে। তো ম্যাডাম বলে যে দেখো, স্কুল লাইফে আসলে সবার ম্যাচুরিটি লেভেল খুব কম থাকে। এই জায়গার মধ্যে কেউই ভালো করে চিন্তা ভাবনা করে না, কেউই মানে আশেপাশে কি হচ্ছে বা কি না হচ্ছে এই ধরনের জিনিসপত্র দুনিয়াটা আসলে দেখে না। তো ম্যাচুরিটি লেভেল কিন্তু এই জায়গার মধ্যে খুব কম থাকে। তুমি যখন কলেজের মধ্যে উঠবা, তখন যেটা হবে, তুমি অনেক বেশি দুনিয়াটা দেখে ফেলবা। এই জায়গার মধ্যে স্কুলের মধ্যে হয়তো তোমার কাছে তোমার সামনে 200টা কম্পিটিশন আছে, 200টা কম্পিটিশন না মানে 200টা মেয়ে আছে, 200টা মেয়ের মধ্যে হয়তো তুমি একটা বেস্ট মেয়েকে চুজ করলা, তাকে ভালোবাসার জন্য, তাকে পছন্দ করার জন্য, তাকে তার সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য 200টা মেয়ের মধ্যে একটা চুজ করলা। তুমি যখন কলেজের মধ্যে যাবা, তোমার কাছে অপশন থাকবে 1000টা। ওই 1000-এর মধ্যে বেস্টটা কিরকম বেস্ট হবে? তুমি যখন ভার্সিটিতে যাবা, তখন 1000 না, তোমার কাছে অপশন থাকবে 10,000টা। ওই 10,000-এর মধ্যে কত ভালো একটা মেয়ে চুজ করতে পারবা। মানে এই জিনিসটা হচ্ছে, স্কুলের মধ্যে তো জাস্ট তোমার এলাকার মেয়ে থাকে, কলেজের মধ্যে ভিন্ন ভিন্ন এলাকা থেকে, ভিন্ন ভিন্ন জেলা, মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন উপজেলা, মাঝে মধ্যে জেলা থেকে, ভিন্ন ভিন্ন জেলা থেকে মানুষ আসে। সেখান থেকে মানে এক একটা মেয়ে, এক একটা মানুষ কিন্তু অনেক বেশি ম্যাচিউর হয়, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো হয়, তাদের চিন্তা ভাবনা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আচার আচরণ অনেক বেশি মার্জিত হয় এই স্কুল লেভেলের মেয়েদের থেকে। আবার যখন ভার্সিটিতে যাও, তখন আরও বেশি ওপেন হয়ে যায়, মানে এক একটা মানুষ বা তাদের যে এই চিন্তা ভাবনাগুলো আরও বেশি মার্জিত হয়ে যায়। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবা যে আরও ভালো ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ আসছে, আরও ভালো ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে মেয়ে আসছে। তারপর তাদের চিন্তা ভাবনা আরও বেশি উন্নত, তাদের চিন্তা ভাবনা মানে তাদের ম্যাচুরিটি অন্য লেভেলের। আর হ্যাঁ, একটা কথা আছে যে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেক বেশি তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। এটা এটা মানে অন্যান্য আমার ম্যাডামও বলছে এবং অন্যান্য টিচাররাও বলছে, অন্যান্য মানুষজন এটা বলে থাকে, ঠিক আছে, এটা এবং এটা ন্যাচারাল একটা ব্যাপার। কেন? সেটা হচ্ছে মানে ধরেন আমার বয়স, মানে যখন কৈশোর বয়স, আমার বয়স যখন 15, তখন আমারই সমবয়সী অন্য একটা মেয়ে আমার থেকে অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে। কারণটা আসলে মনে হয় একটু তেতো, একটু মনে হয় কষ্টদায়ক, কারণ মেয়েরা অনেক বেশি জিনিস, এমন অনেক কিছু ফেস করে বা অনেক কিছু সার্ভাইভ করে তাকে বড় হতে হয়, যে জিনিসটা আমরা ছেলেরা কখনো সার্ভাইভ করি না। এটা হচ্ছে একটা তেতো সত্য, ঠিক আছে। ওরা অনেক কিছু মানে অনেক কিছুর মুখোমুখি হয়ে বড় হয়, যার কারণে তাদেরকে ম্যাচিউর হতেই হয়, তাদেরকে ইমোশনালি ওই ধরনের স্ট্রং তারা হয়েই যায়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো ম্যাচুরিটি লেভেলে এটাই মানে ম্যাডাম আর কি বললো যে এই জিনিসটা আসলে হয়। তো তুমি যদি রূপের আগুনে এই জায়গার মধ্যে এখন স্কুল লেভেলে যদি ঝলসা যাও, তাহলে কিন্তু আসলে হবে না। তোমাকে আরো বড় হতে হবে, তোমাকে আরো ম্যাচিউর হতে হবে। আমি তো এতক্ষণ ধরে মেয়েদের ম্যাচুরিটির কথা বললাম, ছেলেদের ম্যাচুরিটিরও একটা কথা বলি। মেয়েরা তো ঠিক আছে, বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়তেছে, ছেলেদেরও বাড়তেছে। আমরা যখন স্কুলে থাকি, আমরা হয়তো শুধুমাত্র একটা মেয়ের সৌন্দর্য দেখতেছি, দ্যাটস ইট। সে হয়তো খুবই সুন্দর, এই জন্য আমি ওকে পছন্দ করি, অথবা ও হয়তো খুব সুন্দর করে হাসতে পারে, এই জন্য আমি ওকে পছন্দ করি, দ্যাটস ইট। ওর কণ্ঠটা হয়তো খুব মিষ্টি, এর জন্য, বা দ্যাটস ইট, এই জন্যই হয়তো আমি ওকে পছন্দ করি, আর কোনো কারণ নাই। কলেজ লাইফে যখন উঠবো, তখন আমাদের চিন্তা ভাবনার একটা বিকাশ হবে, আমরা দুনিয়াটাকে অনেক ভালো করে দেখব। তখন আমরা দেখব যে মেয়েটা কিভাবে সুন্দর করে মানে ড্রেস আপ করছে, অথবা মেয়েটা কিভাবে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করছে। কোনো একটা মানুষ হতো, কোনো একটা টিচার হয়তো ওর উপরে খুব রাগ হয়ে রয়েছে, ঠিক আছে, ওই রাগটাকে সে হ্যান্ডেল করে, স্যার আমি খুব ক্ষমা চাচ্ছি, আমি আসলে এই ভুলটা কখনো করবো না, ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করে দেন, আর আজকের পড়াটা কিন্তু রেডি। মানে কীভাবে একটা রাগকে হ্যান্ডেল করে ফেলতে পারে, বা কীভাবে কোনো একটা সিচুয়েশনকে কন্ট্রোল করে ফেলতে পারে। হয়তো সে তখন জুনিয়রদের সাথে খুব ভালোভাবে করছে, গাইড করছে তাদেরকে, এই তোদের পড়াশোনা কিন্তু এইভাবে হবে, তোদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে। মানে কতটুকু ম্যাচিওর, মানে আমরা সেটা বুঝতে পারি, তার দায়িত্বশীলতার যে ব্যাপারটা, এই সব এরকম অনেক কিছু থাকে, এরকম অনেক কিছু প্যারামিটার থাকে, মানদণ্ড থাকে, যেটা কিনা আমরা মানে চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নেই কলেজ লাইফে। ভার্সিটি লাইফে সেই জিনিসটা আরও বেশি ভাস্ট হয়ে যায়, অনেক বেশি মানে
আমি এমনভাবে কথা বলতেছি যে কত কত ধরনের এক্সপিরিয়েন্স আমার কাছে, আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি আমার বন্ধুদের কাছ থেকে দেখছি এবং আমার বন্ধুদের থেকে বেশি আমি আমার টিচারদেরকে অবজার্ভ করছি, ঠিক আছে? কারণ আমার টিচারদের কাছ থেকেই আমি এই জিনিসটা শুনতাম। যেমন নাহিদা ফারজানা ম্যাডাম যেমন এত সুন্দর কিছু কথা বলছে, এত সুন্দর গুছায় এই প্রেম ব্যাপারটা বলছে, স্কুল লেভেলের টিচারদের থেকে কিন্তু কলেজ লেভেলের টিচাররা অনেক বেশি মিশুক হয়। মানে আমি এটা আপনারা হয়তো রিলেট করেই ফেলতে পারছেন, প্রত্যেকটা কলেজের টিচারই অনেক বেশি মিশুক হয়। কারণ স্কুল লাইফের টিচাররা ওনাদের একটা বাউন্ডারি থাকে যে এই ছোটো বাচ্চাদের সামনে কিছু বলা যাবে না, সব কিছু বলা যাবে না, ঠিক আছে? এরা কি বলতে গিয়ে কী বুঝতে গিয়ে কী বুঝা ফেলে, এরকম জিনিসপত্র। বাট কলেজের মধ্যে যখন যান তখন অনেক ধরনের রেস্ট্রিকশন, কথাবার্তার ধরন টিচারদের মধ্যে কিন্তু চলে যায়। ওরা এখন খোলা অনেক কথা বলে ফেলে, যেই জিনিসটা কখনোই বলতো না। লাইক তুই সিগারেট খাস, এই বেটা যা সিগারেট, মানে কন্ট্রোল কর, এই ধরনের ব্যাপার স্যাপার। যে আপনি সিগারেট খাওয়ার কথা বলছেন কিন্তু তারপরও উনি আপনাকে অত বেশি একটা ধমক দিচ্ছে না। ক্যান ইউ ইম্যাজিন দিস? যে এই তুই যদি আসক্ত হয়ে যাস, আমি তোকে রেকমেন্ড করবো তুই একটু চুইংগাম চাবায় একটু দেখ এটাকে কন্ট্রোল করার। কারণ তুই কিন্তু তোর বাপের টাকা দিয়ে খাইতেছিস, নিজের টাকা দিয়ে খাইলে তারপরও আমি কিছু বলতে পারতাম, বাট তুই তোর বাপের টাকা উড়ায় তুই ধোঁয়ায় উড়াইতেছ, এটা কিন্তু ভালো না, তুই একটু কন্ট্রোল করার চেষ্টা কর, এটা তোর ভালোর জন্য। একটা টিচার এইভাবে কথা বলতে পারে। স্কুলের যদি থাকতাম আমাকে ল্যাংটা করে, আই এম সরি ফর মাই ব্যাড ওয়ার্ডস, কিন্তু স্কুলে যদি থাকতাম আমাকে উল্টায় পিটাইতো টিচাররা, ঠিক আছে? এবং মানে এটা তো বলা জমের মতো ভয় পেতাম, স্কুলের টিচারদেরকে জমের মতো ভয় পেতাম। কলেজের টিচারদের সাথে ভক্তি, মানে আলাদা একটা রেসপেক্ট চলে আসছে, আলাদা একটা ফ্রেন্ডশিপ, মানে টিচারদের সাথে ফ্রেন্ডশিপ হয়, এই জিনিসটা আমরা কখনোই স্কুল লাইফে কখনো টের পাবো না। যদি কোনো স্কুলের কোনো স্টুডেন্ট যদি আমার ভিডিও শুনে থাকো, তোমাদেরকে বলি, তোমরা যখন কলেজে উঠবা তোমরা তো অনেক অবাক হয়ে যাবা যে টিচাররা এরকম হয় কেমনি, এত ফ্রেন্ডলি হয় নাকি টিচাররা। তো কলেজের টিচারদের থেকেও প্রেম রিলেটেড আরও অনেক মজার তথ্য ওনাদের কাছ থেকে আমি শুনছি। সো যার কারণে আমি এই কথাগুলো বলতেছি। তো এবং ওনাদের কথা শুনে আমি এবং বিভিন্ন মানুষকে দেখে এবং আমার একটা দেখা অনুযায়ী আমি দেখছি স্কুলের কোনো প্রেম টিকেই না। লাইক অনেস্টলি, মানে সিরিয়াসলি, আমার যতগুলো বন্ধু স্কুলের মধ্যে প্রেম করছে কোনোটা টিকে নাই। স্কুলটা চেঞ্জ হয়েছে, হয়তো একটু প্রথম কয়েকদিন ফোনে কথা হয়েছে যে আহারে তোমাকে অনেক মিস করছি, তুমি তো আমার কলেজে নাই, বা সামথিং অন্য একটা কলেজে। সেই কলেজের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা গেল যে তার এই ছেলেটার চিন্তাভাবনা একটু চেঞ্জ হয়ে গেল, সে অন্য একটা মেয়েকে পছন্দ করা শুরু করছে। সিরিয়াসলি এরকমটা কিন্তু হয়েছে। বা যেই ছেলেটা কাউকে পছন্দ করতো না স্কুল লাইফে, যেই ছেলেটা একদম কাউকে পছন্দ করতো না, কারোর দিকে তাকাতো না, সেই ছেলেটাও প্রেমে পড়ে গেছে কলেজ লাইফে ওঠা, এরকম কিন্তু হয়েছে। সো হয়তো সে মানে স্কুল লাইফে এত ভালো কাউকে পায় নাই, বাট কলেজ লাইফে আইসা হয়তো এরকম কোনো মেয়েকে পাইছে যে কিনা অ্যাকচুয়ালি অনেক ম্যাচিওর, যেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বলতেছি। সো এরকমটা আসলে হয়। তো এই জন্যই আমি বলবো যে যেহেতু ওই যে আবার প্রথম দিকের কথাটা, আমার স্টেটমেন্ট, আমার চিন্তাভাবনাটা, যে আপনি মেয়েকে পটানোর থেকে ভালো হয় যদি মেয়ের বাবা মাকে পটায় ফেলেন। তবে হ্যাঁ, এই জায়গার মধ্যে আমার চ্যানেলের মেয়ে অডিয়েন্স যারা আছে তারা হয়তো কমেন্টে বলতে পারে যে আচ্ছা, ধরে নিলাম যে আপনি আমার বাবা মাদেরকে পটায় ফেললেন এবং তারপর আমার বাবা মা হয়তো বললো যে দেখতো ওই ছেলেটাকে তুই পছন্দ করিস কি করিস না। তখন যদি আমি মানে একটা মেয়ে হিসেবে যদি আমি আপনাকে পছন্দ না করি, তখন আপনি কি করবেন? দিস ইজ এ রিয়েলি ভ্যালিড কোশ্চেন, ঠিক আছে? এটা যে কোনো আপু যারা আছেন, যারা ভিডিও যদি দেখে থাকেন, এটা রিয়েলি একটা ভালো প্রশ্ন। যে আমি হয়তো আপনার বাবা মাকে ইমপ্রেস করে ফেলছি আমার যোগ্যতা বা আমার চাকরি বাকরি বা সামথিং কিছু একটা দিয়ে, কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না, তখন কি হবে? এটা একটা ভালো প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে, ধরেন আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে বিয়ে করতেও চান না, আপনার হয়তো অন্য একটা মানুষকে পছন্দ করেন, যে মানুষটা কিনা আমার থেকেও আরও ভালো, এটা হতেই পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেটা হবে, 2টা কন্ডিশন নিয়ে আমি কথা বলবো। প্রথমটা হচ্ছে, আমি প্রথম যে সিচুয়েশনটা, মানে আমি আপনার কাছ থেকে রিজেক্ট হওয়া, আরেকটা হচ্ছে গিয়া আপনার বাবা মার কাছ থেকে রিজেক্ট হওয়া। এটা এখানে কিন্তু 2টা কন্ডিশন চলে আসে। মানে প্রথমবার হচ্ছে আপনি আমাকে বলতেছেন যে দেখেন আমার বাবা মা তো রাজি হচ্ছে না,
আমার বাবা মা আপনাকে কখনো মেনে নেবে না, তো আপনার সাথে আমি ব্রেকআপ করছি, আপনি আমাকে ব্রেকআপ করছেন। এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা যেটা ছিল। আমি একদম ভিডিওর কথাতে শুরু থেকে আমি যে কথাটা বলে আসতেছি, বাবা মা মেনে নেবে না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেই কন্ডিশনটা আপনি আমাকে বললেন যে বাবা মা হয়তো আপনি হয়তো বাবা মাকে ইমপ্রেস করে ফেলছেন, আমি হয়তো বাবা মাকে ইমপ্রেস করে ফেলছি, কিন্তু আপনি ইমপ্রেস হচ্ছেন না, আপনি হয়তো অন্য একটা মানুষকে পছন্দ করেন যে কিনা আমার থেকেও আরও বেটার। এখন দুইটা কন্ডিশন দেখছেন, এক জায়গার মধ্যে বাবা মা আমাকে রিজেক্ট করতেছে, এক জায়গাতে আপনি রিজেক্ট করতেছেন। সিচুয়েশন যেটা হবে সেটা হচ্ছে, আমি যখন দেখব যে কয়েক বছর আপনাকে ইমপ্রেস করার পরে, আমি যদি কয়েক বছর আপনার উপর সময় দিই, আপনার কথাবার্তাতে আমি যদি ইমপ্রেস হয়ে যাই, আপনার উপর যদি আমি বুধ হয়ে যাই, মোহিত হয়ে যাই আপনার কথাবার্তা এবং আপনার ম্যাচুরিটি দেখে, আপনার সিদ্ধান্ত দেখে, আপনার সব কিছু পর্যবেক্ষণ করে, তখন যখন আপনি হঠাৎ করে আমাকে বলবেন যে বাবা মা আসলে আপনাকে মেনে নেবে না, ওই ধাক্কাটা আমি দেখছি যে আমার বন্ধুরা সহ্যই করতে পারে না। সিগারেটের মধ্যে, নেশা পানির মধ্যে ওরা চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে, শুকুর আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের মধ্যে এরকম কেউ হয় নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে সুইসাইড পর্যন্ত এই জিনিসটা চলে যায়। এই শব্দটা মিউট করে ফেলতে হবে, না হলে ইউটিউব আমাকে সমস্যা করবে। আচ্ছা, তো এই সব জিনিস হয়ে যায়, মানে এই জিনিসটা এত টক্সিক হয়ে যায় যে তোমার সাথে আমি এত বছর ধরে থাকলাম, বা এত বছর ধরে স্কুল কলেজ লাইফের মধ্যে এত সময় কাটালাম, ঠিক আছে, তুমি আমাকে এত ভালো করে জানো, আমি তোমাকে এত ভালো করে জানি, এই শেষ মুহূর্তে এসে তোমার মনে হলো যে তোমার ফ্যামিলি আমাকে মানবে না, এই ধাক্কাটা এত স্ট্রং হয় যে কোনো একটা পোলাপাইন, কোনো একটা মানুষ মানে খুব খারাপ কোনো আত্মঘাতী কোনো একটা জিনিসের মধ্যে চলে যায়। বাট যেই মুহূর্তে আপনার বাবা মা আমাকে রিজেক্ট করবে, মানে বাবা মা রিজেক্ট করবো বলতে, আচ্ছা আমি মনে গুলে ফেলতেছি, মানে ধরেন আপনার বাবা মাকে আমি ইমপ্রেস করলাম, এখন আপনার আমাকে পছন্দ না, এখন সেই জিনিসটা হবে কি, তখন আপনার বাবা মা আমাকে মানে উল্টা আমাকে আশ্বস্ত করা শুরু করবে, দেখো বাবা তুমি কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা মানুষ, কিন্তু তোমাকে বুঝতে হবে মানে আমার মেয়েটারও তো মানুষ, তাই না, ওরও তো একটা চিন্তা ভাবনা আছে, তো আমার মেয়েটা তোমাকে পছন্দ করছে না, এটা তুমি মানে আমি জানি না তুমি তাকে বলতে পারবা কিনা, কিন্তু তুমি কিন্তু দারুণ একটা মানুষ, তুমি কিন্তু দারুণ একটা ছেলে, তুমি কিন্তু অনেক ভালো একটা মেয়ে পাবা, অনেক ভালো একটা পাত্রী পাবা, ঠিক আছে, তুমি কিন্তু হতাশ হবা না। এই যে যখন আপনি আমাকে রিজেক্ট করবেন, আমি যদি আপনার ফ্যামিলিকে পটায় ফেলি, আপনার ফ্যামিলি আমাকে সান্ত্বনা দিতে দিতে উড়ায় ফেলবে, আর অ্যাটলিস্ট মানে এটা আমার ধারণা এরকমটাই হওয়ার কথা, যেহেতু আমি ওনাকে ইমপ্রেস করে ফেলছি, ওনাদেরকে ইমপ্রেস করে ফেলছি, আপনার বাবা মা আমার বন্ধু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনে এই এন্ডিংটা খুব লেস টক্সিক হবে, খুব মার্জিত একটা এন্ডিং হবে। লাইক আমি এরকম হব না যে আরে আমার জরিনা, আমার সখিনা আমাকে ছেড়ে চলে গেল, বা ওর সাথে আমার সারাটা জীবন থাকা হলো না, আমি এখন কি করব, আমি এখন মরে যাব, এরকম সিচুয়েশন হবে না। কারণ আমি কি ঠিক বলতেছি? আমি যদি ঠিক বলিও অথবা নাও বলি, এটা মানে আপনার কাছে কমেন্ট বক্স আছে, আপনি আমাকে জানান যে আমার সিদ্ধান্ত বা আমার সিচুয়েশনটা মানে আমি কি ঠিকভাবে আগাইতেছি কিনা। আপনাদের মধ্যে আমার চ্যানেলের অডিয়েন্স হচ্ছে 24 থেকে 35 বছর, এই বয়সী অডিয়েন্সই আমার এখানে বেশি। তো আপনাদের মধ্যে অনেকে বিয়ে হয়ে গেছে, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা কিনা প্রেমের বিয়ে করছেন। যদি প্রেমের বিয়ে করে থাকেন, আমি প্রিটি মাচ শিওর ওরা ভার্সিটির প্রেম থেকে বিয়ে হয়েছে। আই এম প্রিটি মাচ শিওর। কিছু কিছু মানুষ থাকতে পারে যে কিনা কলেজের প্রেমকে সাকসেসফুল করতে পারছেন, বাট স্কুলের প্রেম আই হ্যাভ এ সিরিয়াস ডাউট, ঠিক আছে। আপনাদের প্রেমটা মানে স্কুলে আমি দেখি নাই, আমি ভুল হতে পারি, আমি পুরো দুনিয়া দেখি নাই, অবশ্যই আমি পুরো দুনিয়া দেখি নাই, সাকসেস থাকতে পারে, বাট স্কুলের প্রেম সাকসেস হওয়ার ইয়েটা অনেক বেশি রেয়ার, ঠিক আছে, রেয়ার অফ দ্য রেয়ার। বাট আমি যেটা বলতেছি যে মানে ওই মেয়েটা যদি আমাকে পছন্দ না করে, আর মানে ব্যাপারটা হচ্ছে বন্ধুত্বের, আমি মেয়েকে পছন্দ করতেছি, তার সাথে বন্ধুত্বটা যখন ভাঙবে তখন সেই জিনিসটা টক্সিক হয়ে যায়। বাট আমি যখন ওর বাবা মাকে বন্ধুত্ব করে ফেলছি, ওনার বাবা মার সাথে আমি একটা ফ্রেন্ডলি সম্পর্ক মেনটেন করছি, তখন ওনাদের কাছ থেকে যখন সম্পর্কটা ভাঙবে, আপনি আমাকে পছন্দ করেন না, ওই সম্পর্কের মধ্যে জিনিসটা লেস টক্সিক হবে। আমি রিপিট করলাম জিনিসটা, কারণ আমার নিজের মাথার মধ্যে আমি জিনিসটা ভাবতেছি, এই জিনিসটা আমি কি ঠিকঠাক আগাইতেছি, আমার মনে ঠিকঠাকই আগাইতেছি। কারণ আপনার বাবা মায়ের সাথে আমার সারা জীবনেরই একটা বন্ধুত্ব থাকবে। এমন হবে না যে ওরা আমাকে আর কখনোই পাত্তা দেয় না, এরকম হবে না যে আপনার বাবা মায়ের জন্য আমাকে অরিজিৎ সিংয়ের গান শুনতে হবে, এরকম কখনোই হবে না। উল্টা এরকম হতে পারে যে প্রত্যেক ঈদের মধ্যে আপনার বাবা মা
আমাকে ঈদ মোবারক উইশ করতেছে যে বাবা তোমার কী খবর, তুমি কি চাকরি বাকরি কিছু করতেছ, তোমার কি কোনো মেয়ে পছন্দ হয়েছে। আপনার বাবা মা হয়তো আপনাকে অন্য একটা জায়গার মধ্যে বিয়ে দিয়ে আমাকে বারবারই সান্ত্বনা দিবে, প্রত্যেক ঈদের মধ্যেই হয়তো সে আমাকে ওনারা আমাকে শুভেচ্ছা বিনিময় করবে, প্রত্যেক বছরই হয়তো প্রত্যেক নিউ ইয়ারের মধ্যেই হয়তো ওনারা আইসা আমাকে আমার খোঁজ নেবে যে বাবা তোমার কী খবর, কোন জায়গাতে আছে। আমার কাছে এটা মনে হয় হয়তো এটা একটা অবাস্তব গল্প হতে পারে, বাট আই বিলিভ যে কোনো একটা মানুষকে, মানে দেখেন আমি যদিও আমি বলতেছি যে কোনো একটা মেয়ের বাবাকে ইমপ্রেস করে ফেললে এই জিনিসটা হয়, আমি এই পর্যন্ত কোনো মেয়ের বাবাকে ইমপ্রেস করি নাই, বাট আমি সব মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করতেছি, বাট একদম ডেডিকেটেডভাবে কোনো একটা মেয়ের বাবাকে ইমপ্রেস করার যে ব্যাপারটা আমি এখনও পর্যন্ত এগুলো শুরু করি নাই, হয়তো ভবিষ্যতে করবো, মেবি আই ডোন্ট নো করতেও পারি, ঠিক আছে, আমার প্ল্যানই হচ্ছে এটা। তো আই ডোন্ট নো, মানে আমি যখন বাসার বাইরে বের হই সবাইকে সালাম কালাম দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, মানে এলাকার সব মুরব্বীদেরকে মানে কেউ না কেউ তো ইমপ্রেস হয়েই রয়েছে, আই ডোন্ট নো, মেবি কোনো না কোনো বাবা হয়তো এখনও ইমপ্রেস হয়ে রয়েছে, আমি সেটা জানি না, বাট সবাইকে শ্রদ্ধা মানে থাকে না, আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। একটা মেয়ে যদি যায় তাহলে মেয়েকে আমি মেয়ে হিসেবে দেখতেছি না, তাকে আমি একটা মানুষ হিসেবে দেখতেছি, দেশের একটা নাগরিক হিসেবে দেখতেছি, দেশের একটা অ্যাসেট হিসেবে দেখতেছি। একটা ছেলে যদি যায় তাকেও আমি একটা দেশের অ্যাসেট হিসেবে দেখতেছি, তাকে একটা মানুষ হিসেবে দেখতেছি। একটা মুরব্বী যদি যায় সেও একটা মানে রেসপেক্টেড মানুষ, এই দেশের একটা রেসপেক্টেড নাগরিক, তো সেই হিসেবে মানে আমি যদি কোনো একটা মানুষের সাথে বন্ধুত্ব করি, আমি সেই জিনিসটা মানে মানে থাকে না একদম মন প্রাণ উজাড় করা বন্ধুত্ব করা, এবং সামনে পুরুষের বন্ধুত্ব, এইটস অন আনাদার লেভেল, যে জিনিসটা হয়তো মেয়েদেরকে আমি বুঝাতে পারবো না। আর কোনো একটা ছেলেদের সাথে সে যদি আমার হতে পারে শ্বশুর, ঠিক আছে, তো ওনাদের সাথে যদি আমি কোনো একটা মানুষ হতে পারতো শ্বশুর, ওনার সাথে যদি আমি বন্ধুত্ব করে ফেলি, এই বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে। হয়তো আমার এই জিনিসটা অবাস্তব হতেও পারে, বাট ছেলেদের বন্ধুত্বগুলো এরকম হয়, এইটার উপরে আমি জোর দিয়ে বলতে পারি, ঠিক আছে। বা আই ডোন্ট নো, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেক দিন আমি ড্রয়িং করি, ঠিক আছে, এবং ভিডিও লাস্টের মধ্যে দেখাই। আজকের ড্রয়িংটা একটু প্রেমময় করার চেষ্টা করব, যদিও এখন বর্ষাকাল, আমার বর্ষাকালের এই সারা মাসের বর্ষাকালীন একটা ড্রয়িং করারও একটা ইচ্ছা আছে, বাট দেখি কী করা যায়। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।